কমলাকান্তর দপ্তরে বঙ্কিমচন্দ্র লিখছেন, কেহ একা থাকিও না, যদি অন্য কেহ তোমার প্রণয় ভাগী না হইল তবে তোমার মনুষ্য জনম বৃথা। তবে কাল নীতি আয়োগের বৈঠকে বিরোধী মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত কিছুটা একাই থাকছেন, যা নিয়ে জাতীয় রাজনীতি তোলপাড়। সেই নিয়েই এই অনুষ্ঠানের প্রথম প্রশ্ন। কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের 6 জন মুখ্যমন্ত্রী বয়কট করলেও কাল নীতি আয়োগের বৈঠকে থাকছেন বাংলার মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীকে খুশি করাই লক্ষ্য, আক্রমণে কংগ্রেস আর সিপিএম। বিরোধী জোটের উল্টো পথে হাঁটার নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ? দ্বিতীয় প্রশ্ন থাকবে, নীতি আয়োগের বৈঠকে নেই কংগ্রেস, ডিএমকে, আপ, সিপিএম। কোনো সমন্বয় নেই, কেউ যোগাযোগ করেনি। আগে বললে ইন্ডিয়া জোট হিসেবে সিদ্ধান্ত নিতে পারতাম, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে কি কংগ্রেসকেই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী? তৃতীয় প্রশ্ন, কাল বলেছিলেন আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যাবেন না, আর আজ তার যাওয়ার কথা শুনে মুখে কুলুপ কংগ্রেস নেতা কেসি বেণুগোপালের। এদিকে আঞ্চলিক দলের শক্তি বৃদ্ধির পক্ষে দিল্লিতে সওয়াল করলেন তৃণমূল নেত্রী। জোটের মধ্যেই কংগ্রেস আর তৃণমূলের ঠান্ডা লড়াই কি ক্রমশ তীব্র হচ্ছে? চতুর্থ, মুর্শিদাবাদ মালদাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে নিশিকান্ত দুবের পাশে দাঁড়ালেন খোদ মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক। কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা ভাগের বিরুদ্ধে, এটাই দলের অবস্থান, সাফ জানালেন শ্রমিক ভট্টাচার্য। তাহলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই বিধায়কের বিরুদ্ধে? পঞ্চম প্রশ্ন, কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করতে স্বরাষ্ট্র মন্ত্রককে ছাড়পত্র দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। আজ দাবি করলেন অনন্ত মহারাজ। যতদূর জানি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ। সাংসদকে পাল্টা কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। বিজেপির অনন্ত অস্বস্তি কি ক্রমশই বাড়ছে? নেতাজি সুভাষচন্দ্র বোস, অতুল তিওয়ারি আর জওয়াহরলাল নেহরু একজন বাঙালি মেঘনাথ সাহাকে বলেছিল ন্যাশনাল প্ল্যানিং কমিটি। তারপরে 15ই মার্চ 1950 থেকে যাত্রা শুরু। নেতাজি সুভাষ বোস আর জওয়াহরলাল নেহরুর থেকেও বড় হুঁতা 2014 সালে প্ল্যানিং কমিশন তুলে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তো পরিষ্কার বলেছেন, আমি নীতি আয়োগের মঞ্চে যাচ্ছি প্রতিবাদ জানাতে বাংলাকে যেভাবে বঞ্চিত লাঞ্ছিত করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু নীতি আয়োগ নিয়ে তৃণমূলের নীতি যদি একরকম হতো তাহলে তো প্রশ্নই উঠতো না। এবার যদি বলতে না দেয়, মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমি উঠে চলে যাব। কিন্তু এখানে যারা বলছে যে ইন্ডিয়া জোট জাতীয় কংগ্রেস এবং বাকি দলের সাথে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ, কিন্তু তৃণমূল কংগ্রেস একটা স্বাধীন দল যার গণতান্ত্রিকভাবে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার না, নিশ্চয়ই অধিকার আছে। মানে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় আমি পরপর দেখাবো যে কোন সালে নীতি আয়োগ নিয়ে ঠিক কি বলেছেন। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ, যখন পশ্চিমবঙ্গ অংশগ্রহণও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বেশিরভাগ ক্ষেত্রে যাননি, অর্থমন্ত্রী অমিত মিত্রকে পাঠাতেন। হ্যাঁ, কারণ ওখানে তো কিছু হয় না। মমতা ব্যানার্জি তো ওপেন মিডিয়াতে বলেছে যে আমার দাবি নীতি আয়োগ তুলে দেওয়া হোক, প্ল্যানিং কমিশন ফেরত আনা হোক। আমি আবারও বলছি, যেটা নেত্রী নিজে আজকে বলে গেছেন যে আমি যাচ্ছি ওই মঞ্চে প্রতিবাদ জানাতে। ওখানে যত অন্য সময় অনেক মুখ্যমন্ত্রীরা থাকে, এটা তো 2014 অনওয়ার্ডস বা নীতি আয়োগ তৈরি হওয়া অনওয়ার্ডস ওই প্রতিবাদ একই রকম ভাবে জানানো যেত। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে তো এইভাবে প্রতিবাদ জানেননি। নীতি আয়োগের আগে এইরকম একটা বাংলার সাথে বাংলা বিদ্বেষী বাজেটও তো হয়নি। কেসি বেণুগোপাল, আমি বলছি যে দিল্লির কংগ্রেস নেতৃত্ব কোট আনকোট তথাকথিত হাই কমান্ড, তারা এইরকম ভাবে কি? আমি আপনাকে একবার কেসি বেণুগোপাল দেখিয়ে নিই, কারণ কালকে তাকে আমরা যখন জিজ্ঞেস করি তিনি বলেন যে তারা আশা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের এই বৈঠকে যোগ দেবেন না। কিন্তু মুখ্যমন্ত্রী যখন প্রকাশ্যে আজকে তার সিদ্ধান্ত বলে দিলেন, কেসি বেণুগোপাল সম্পূর্ণ নীরব থাকলেন, কার্যত মুখে কুলুপ। পাশাপাশি দেখাবো। After the union budget, India alliance parties are very much agitated because the government had done injustice to the states, most of the states where India alliance is ruling. Clear discrimination. Therefore, we are not going to participate. I think that Mamata ji will not attend that. That's what my understanding. Congress chief ministers are boycotting Niti Aayog meeting, but Mamata Banerjee and Hemant Soren are attending the meeting, sir. Sir, Mamata and Soren are going to attend the meeting, sir. Mamata and Soren are going to attend the meeting. Skip. রিজু, পার্থদারা বলছেন যে ইন্ডিয়া জোট ভাঙার জন্য উনি গেছেন। আমি একটা কথা বলি, পার্থদা থেকে শুরু করে অশোকবাবু থেকে শুরু করে অধীর চৌধুরী, এনাদের সকলের রাজনীতি এখন আরএসিতে এসে ঠেকেছে। এনারা যে কথাটা বলেন, যখন আমরা অধীর বাবুকে নিয়ে আমরা এখানে করতাম, যখন অধীর বাবু রোজ প্রেস কনফারেন্স করতেন লোকসভায়, আমি একটা কথা তোমার সাথে বলেছিলাম যে যখন মালিক পক্ষরা কথা বলে এক টেবিলে বসে, তখন আশেপাশে চাকর বাকররা কি বললো কিছু যায় আসে না। সোনিয়া গান্ধী কি বলছে, রাহুল গান্ধী কি বলছে, দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। অধীর চৌধুরী, অশোক বাবু, পার্থবাবুরা কি বলছে, হাউ ডাজ ইট ম্যাটার?
তুমি বলছো নয়েজ ফ্রম দ্য সাইড লাইনস, রাজনৈতিক দলে মালিক আর চাকর। আমি তো বলে দিচ্ছি শতরূপ ঘোষ, শতরূপ আমি ঠিক উল্টো দিক থেকে আসবো, সেটা হচ্ছে তোমরা বলছো সেটিং চলছে, আমি বলছি যে এই গণতান্ত্রিক দেশে একটা ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি এই রকম মিটিং হয় তাহলে সেখানে যে কোনো মুখ্যমন্ত্রী যাওয়া উচিত। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যদি রাজ্যের ইস্যুতে রাজ্যের হয়ে জোর গলায় সওয়াল করেন এবং রাজ্যের যে প্রাপ্য বকেয়া তার যদি ভগ্নাংশও পাওয়া যায় তাহলে সেটা রাজ্যের মানুষের উপকার। এই সহজ ব্যাপারটা যদি তোমরা উল্টো দিক থেকে দেখো, এটাকে কেন সেটিং বলছো? এক, দুই হচ্ছে পোস্ট 2014 নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বহুবার সিপিএম এর মুখ্যমন্ত্রীরা গেছেন, বছরের পর বছর গেছেন, সেটা যদি সেটিং না হয় এইটা কেন সেটিং? সুমন, আমি প্রথমেই একটা কথা বলি, যে মানুষেরা গতর খাটিয়ে কারুর বাড়িতে বা কারুর দপ্তরে কাজ করেন, যাদেরকে আমরা চলতি কথায় চাকর বলি, তাদেরকে নিয়ে আমরা গর্বিত। তারা পরিশ্রম করে খাচ্ছেন, চুরি করে খাচ্ছেন না। চাকর বাকর শব্দটাকে একটা ডেরোগেটরি অপমানজনক শব্দ হিসেবে ব্যবহার করার আমি তীব্র প্রতিবাদ করছি। মন্ত্রী হয়ে চাকরি বেঁচে খাওয়ার থেকে সম্মানের সঙ্গে চাকরি করে খাওয়াটা অনেক একটা মাথা উঁচু করে বাঁচার মতো জীবিকা। দ্বিতীয় কথা হচ্ছে, ও যেটা বললো রিজু, যে বিরোধীদের রাজনীতি এখন আরএসসিতে এসে ঠেকেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আরএসএসে এসে ঠেকেছে। ও বরং ওটাকে নিয়ে ভাবুক। আমি কথাটা কেন বলছি দেখো, এবং সেই কারণেই কেসি বেণুগোপালের আশার থেকে মোহন ভাগবতের নির্দেশের গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশি। তুমি যে কথাটা বলছো, আমি এটাকে নিয়ে আলোচনা চলতে পারি, কিন্তু আমি যদি ধরে নিই যে প্রত্যেক মুখ্যমন্ত্রীর যাওয়া উচিত, সেক্ষেত্রে 10 বছর না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেছেন, আজকে প্রথম ঠিক করছেন। রিজু এখানে বসে একটা কথা বললো, আমি জানি না কিভাবে বলো, বিজয়ন বারবার গেছেন এবং বিজয়ন বারবার তারপর টুইটও করেছেন না। বিজয়ন আমি বলছি, আমি সেই প্রসঙ্গেও আসছি। আজকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হঠাৎ করে ইন্ডিয়া জোট থেকে একটা বেরিয়ে গিয়ে ব্যতিক্রমী একটা পথে চলাকে নিয়ে আলোচনা হচ্ছে, আমি বলছি ও একটা অদ্ভুত কথা বললো, শুনলাম যে এর আগে কখনো এরকম বাংলা বিদ্বেষী বাজেট হয়নি। আমার মনে হচ্ছিল গত বছর পর্যন্ত রিজু বিজেপি করতে, এবছর তৃণমূলে যোগ দিয়েছে। কেননা এর আগে বিজেপি সরকার যে বাজেটগুলো করেছে প্রত্যেকবার তৃণমূল বলেছে, এবং হয়তো সঠিকভাবেই বলেছে, যে সেই কেন্দ্রীয় বাজেটগুলোতেও বাংলাকে বঞ্চনা করা হয়েছে। হঠাৎ করে একদিন বাংলা বিদ্বেষী বাজেট হয়নি, খুব বাংলা প্রেমী বাজেট হয়েছে। এবার প্রথম বাংলা বিদ্বেষী বাজেট হয়েছে। বলতে চাইলো এবার দৃশ্যত ও কি বলতে চাইলো আমি জানি না, কিন্তু কি বললো সেটা বলছি। দৃশ্যত দুটো রাজ্যকে বেশি ফেভার করা, সেটা বটে, কিন্তু ও তো সেটা বলেনি। বললো যে এর আগে এরকম বাংলা বিদ্বেষী বাজেট হয়নি। আমি তার মানেটা আমি যা বুঝলাম আমি এখানে বললাম। ও নীতি আয়োগ তৈরি হওয়ার একটা বিরাট ইতিহাস শোনালো এবং বললো মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়াতে বিরোধিতা করেছিলেন। আমি বলছি সুমনদা, মিডিয়াতে বিরোধিতা করা দিয়ে দেশ চলে না। যে মিটিংয়ে প্ল্যানিং কমিশনকে সরিয়ে দিয়ে নীতি আয়োগকে আনা হচ্ছিল, সেই সময় দেশে আমাদের একমাত্র মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। মানিক সরকার ওখানে উপস্থিত থেকে মোদির সামনে দাঁড়িয়ে তর্ক করেছিলেন যে আপনারা এটা অপরাধ করছেন, ভারতের মতো একটা প্ল্যান্ড ইকোনমিতে প্ল্যানিং কমিশনকে ডিসলভ করে দেওয়া। এবং যে কথাগুলো এখানে বসে বললো, সেইগুলো মানিক সরকার মিটিংয়ে গিয়ে বলেছিলেন, যে নেতাজি সুভাষচন্দ্র বোসের তৈরি করে যাওয়া প্ল্যানিং কমিশন, তাদের ভারতে এই অবদান রয়েছে, গ্রিন রেভলিউশন থেকে শুরু করে এতগুলো ইকোনমিক প্ল্যানিং সবকিছু, এটা ভুল হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি সেই বৈঠকে যাননি। আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দাবি দেওয়ার জন্য যাচ্ছেন দিল্লিতে, এমনকি নীতি আয়োগ তৈরি হওয়ার বৈঠকে তার বিরোধিতা করতে যাননি। মিডিয়াতে কি বলেছেন ওর মুখ থেকে শুনলাম। দেখো সুমনদা, আমার লাস্ট কথা আমি এই প্রসঙ্গে বলছি। গত 10 বছর আমাদের দেশ একটি অত্যন্ত শক্তিশালী সরকার এবং খুব দুর্বল বিরোধী পক্ষ দেখেছিল। 10 বছর পরে আমাদের দেশ একটা দুর্বল সরকার এবং একটি অত্যন্ত শক্তিশালী বিরোধী পক্ষ পেয়েছে। এমত অবস্থায় এই বিরোধী পক্ষের শক্তিটাকে ভাগাভাগি করাটা কাদেরকে সুবিধা দেয়, একটা 5 বছরের বাচ্চা বোঝে। এবং আমি বলছি এটা ক্ষেত্রে প্রথম না। আপনি জিতলেন, খুব ভালো কথা। কদিন আগে 21শে জুলাই অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে এখানে বললেন যে উত্তর ভারতে হিন্দি হার্টল্যান্ডে অখিলেশ, আর এইদিকে আমরা তৃণমূল এবং সমাজবাদী পার্টি মিলে বিজেপিকে সরাবো। মানে এখানে বিরোধী জোটকে আরো দুর্বল করা। আমি রিজুর উত্তরে যাব, কিন্তু তার আগে তথ্যের জন্য আমায় বলতে হবে যে 2015 সালে একেবারে শতরূপ সঠিক তথ্য দিয়েছে যে নীতি আয়োগের প্রথম বৈঠকটা হয়, সেখানে একদিকে যেরকম ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিলেন এবং কংগ্রেস শাসিত কিন্তু তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, এই সমস্ত অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছিলেন সেখানে। কিন্তু রিজুর কাছে যাব, জোটের মধ্যে জোট করে আসলে বিজেপি বিরোধী জোটকে দুর্বল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বিজেপিকে বাংলায় হারিয়েছে সেটা 2014 সাল থেকে আপনারা কেন দেশের মানুষ জানে। তো বিজেপিকে তো কোনোভাবেই অক্সিজেন দেওয়ার কোনো মানে ব্যাপারই এখানে হচ্ছে না। হ্যাঁ, এই বাংলায় তো হারাতে হচ্ছে, বাংলায় কংগ্রেসকে হারাতে হচ্ছে, সিপিএমকে হারাতে হচ্ছে, কারণ ঐক্যবদ্ধ লড়াই করেছে এরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে। আর বিজেপিকে অক্সিজেন দিয়েছে বাংলায়। যেখানে বিজেপি ছিল সেখানে বিজেপিকে হারিয়ে আমরা ক্ষমতায় এসেছি। তোমরা বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসোনি, কিন্তু তোমরা বিজেপিকে
সরিয়ে হারাওনি। বক্তব্যটা হচ্ছে খুব হারিয়ে সাধারণ। হারাওনি। আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি নীতি আয়োগে মিটিং এ যাচ্ছেন কেন সেটা তিনি নিজের মুখ থেকে পরিষ্কার করে বলে দিয়েছেন। ভাইপো বলেছে বলে। যেটা হয়েছে সেই যে আমাদের সাথে যে বঞ্চনা হচ্ছে তার প্রতিবাদ করতে আছে। যদি আমার ভয়েস রেকর্ড না হয় আমরা বেরিয়ে যাবো। দেখো, প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছেন, যেটা শুনে ওনার কাছে ছাড়া কারোর কাছে ব্যাপারটা পরিষ্কার হয়নি। আমার বক্তব্যটা ছিল পরিষ্কার, উনি গিয়ে যাচ্ছেন, বেশ করছেন, আপনার স্বাধীন দল, আপনি গেছেন, আপনাকে আটকানোর ক্ষমতা কারণ নেই। প্রশ্নটা হচ্ছে আপনার আজকে যাওয়াটা যদি জাস্টিফাইড হয়ে থাকে, তাহলে একদিন যে আপনি বলেছেন যে নীতি আয়োগের বৈঠকে না যাওয়াটাই আমার বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ, তাহলে আপনার সেই বক্তব্যটা ভুল ছিল। দ্বিতীয় কথা হচ্ছে ও যেটা বলছে যে এখানে ওরা হারিয়েছে বিজেপিকে, ঠিক কথা, বিজেপিকে ওরা 12 রেখেছে, কংগ্রেস সিপিএমকে 0 করে দিয়েছে। যখন বামফ্রন্ট সরকার ছিল আমাদের রাজ্যে বিজেপিকে আমরা 0 রেখেছিলাম। তাহলে এত বড়, কারণ যাই হোক, এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কথায়, সেই সিদ্ধান্ত তিনি পাল্টালেন। অর্থাৎ এটা তো পরিষ্কার বুঝিয়ে দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা তিনি কতটা প্রভাবিত। দুটো কথা বলছি, এক, এটা হতেই পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, যেটা তুমি বললে যে এর ফলে প্রমাণিত হয়, বলেছেন এর ফলে প্রমাণিত হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক দ্বারা কতটা প্রভাবিত, অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি সিবিআই তদন্ত দ্বারা কতটা প্রভাবিত। এক। দ্বিতীয় কথা আমি বলছি, দেখো প্রশ্নটা এখানে ওনার রাজনৈতিক অধিকার নিয়ে নয়। এই যে উনি যা যা কাজ করছেন, যেগুলো স্যারও বলছিলেন, কখনো বৈঠকে যাচ্ছেন, ইন্ডিয়া জোটের বোঝাপড়া ভেঙে জগদীপ ধনখড়কে সাহায্য করছেন উপরাষ্ট্রপতি হতে, কখনো ভোটের পরেই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেন আলাদা করে অখিলেশের সাথে, রাঘব চাড্ডার সাথে মিটিং করছেন যে ইন্ডিয়া জোটের মধ্যে আবার সাবগ্রুপ তৈরি করতে, এগুলো সবই ওনার অধিকার রয়েছে। প্রশ্নটা এখানে ওদের রাজনৈতিক উদ্দেশ্যটাকে নিয়ে, এইগুলো করে ওদের কোন উদ্দেশ্য সিদ্ধি হচ্ছে? উদ্দেশ্য সিদ্ধি হচ্ছে জোটটাকে ভিতর থেকে দুর্বল করা। উত্তর দিচ্ছি, স্টেট প্ল্যানিং কমিটির অনেকদিন মিটিং হয়নি, সত্যি কথা, আমি মানলাম। কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে ঘুরে ঘুরে প্রতিটা ডিস্ট্রিক্টে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করে, দেশের কোনো মুখ্যমন্ত্রী করে না, মুখ্যমন্ত্রী করে না। আমি তোমার কথা ঠিক ধরে, ওটা এটার বিকল্পই নয়। তাহলে তুলে দাও, প্ল্যানিং কমিটি খরচ করছো কেন? তুলে দাও। দায়িত্বের কথা বলছি, এক এক করে আসছি। দ্বিতীয় কথা হচ্ছে একটা জিনিস যেটা আমরা মিস করে যাচ্ছি, সুমনদা, আপনাদের কাছে আইটিনারি থাকে মমতা ব্যানার্জি দিল্লি সফরের, কখন কেজরিওয়ালের বাড়ি যাবে, কখন সাংবাদিক বৈঠক হবে, সেরকমই আপনাদের কাছে আইটিনারি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সময় চেয়েছেন বাংলার বঞ্চনাকে নিয়ে, সেই সময় কিন্তু এখনো অ্যাপ্রুভ হয়নি বা পাওয়া যায়নি। তো নীতি আয়োগ এমন একটা জায়গা, এমন একটা মঞ্চ যেখানে নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন, যেখানে বাংলার বঞ্চনাকে নিয়ে তিনি আওয়াজ তুলতে পারবেন। পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, পয়েন্ট নাম্বার 2 আমার বক্তব্য আছে। বেশ, শতরূপ অনেক কথা বললেন। শতরূপের সিপিএম বাংলায় নিজের মধ্যে না, আমার মধ্যে বললে কি আমরা খুব ইন্টারেস্টিং। শতরূপের সিপিএম বাংলায় 0, কিন্তু দীপঙ্কর ভট্টাচার্যের সিপিআই এমএলএ 2 এমপি আছে, তিনি কিছুদিন আগে 2 এমপি আছে, এদের তো 0, ছেড়ে দিন। তিনি বলেছেন দুদিন আগে যে বাংলার সিপিএম আর গরিব মানুষের নয়, আর এই যে বলল তৃণমূল বিজেপিকে ভোট দিয়েছে, বাংলার মানুষ রিজু বলল যে প্রধান, আমি আসবো সবার কাছে আসবো, প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা প্রধানমন্ত্রী দেননি। কথা বলে বিষয়টাকে পাল্টাচ্ছে। বারবার করে এখানে বলা হচ্ছে নীতি আয়োগের বৈঠকে এবার মোদী থাকবেন, একদিন তো শান্তনু সেন থাকতেন না, একদিনও মোদীই থাকতেন, তখন যেতেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি গতকাল যেটা করেছেন আজকে উল্টো কথা বলছেন।